শওকত মোল্লা তাকে নিয়ে গিয়ে বাঘের সামনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। ক্যানিং পূর্বর প্রার্থী ছিলেন, বিধায়ক হয়েছিলেন, তাকে নিয়ে এসে ভাঙড়ে নিয়ে আসা হয়েছে, নিয়ে গিয়ে বাঘের সামনে ফেলিয়ে দিয়েছেন সোজা। শওকত মোল্লা তিনি এখন আর শাসক দলের যারা ক্ষমতাসীন পন্থী তাদের আর পছন্দের লোক নেই, তাই নিয়ে গিয়ে এমন সিটে দাঁড় করিয়েছে যাতে সে হারে। আর একটা বিষয় হচ্ছে, বলছি ফাইল কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রাজ্য সরকার টাইম চাইছে, সময় চাইছে সুপ্রিম। আসলে সময়টা কিসের জন্য চাইছে বলুন তো? যেন পক্ষে ভোট পার করতে হবে। যদি দুর্নীতির পক্ষে থাকতে চান তাহলে দুর্নীতিযুক্ত প্রার্থী তালিকা যারা তৈরি করেছেন তাদের পক্ষে থাকবেন, আর দুর্নীতি বিরোধী অবস্থান যদি নিতে চান তাহলে নিশ্চিতভাবেই যারা দুর্নীতিহীন প্রার্থী দিয়েছে তাদেরকে প্রেফার করবেন, তাদেরকে ভোট দেবেন। পুরো তালিকায় আপনি দেখবেন আইদার দুর্নীতিযুক্ত প্রার্থী, জেলকাটা প্রার্থী, অথবা স্বজন পোষণ, এর ছেলে ওর মেয়ে, এইসব প্রার্থী। ফলে তৃণমূল কংগ্রেস এখন একটা পারিবারিক দল। কি হয়েছে, এই রোজার সময় দেখছেন কেউ মাথায় টুপি পরে, কেউ মাথায় কাপড় জড়িয়ে ইফতারি করা পাচ্ছেন, ইফতারি করা ছবি পাচ্ছেন, আর সংখ্যালঘুরা অন্য কিচ্ছু পাননি, ইফতারি করা ছবি শুধু পেয়েছেন। সারাদিন গান্ডে পিণ্ডে খাওয়া দাওয়া করার পরে ইফতারি করা ছবি, সেটা সংখ্যালঘুদের জন্য উপহার। আর সংখ্যালঘু ছেলেমেয়েরা, তাদের পেটে কিন্তু ভাত নেই, তাদের হাতে কাজ নেই, তাদের ওই ফাইলে ওবিসি সার্টিফিকেট নেই, তাদের তাদের ওয়াকফের সম্পদ নেই, শুধুমাত্র নেয়ের জগতে সংখ্যালঘুরা রয়েছে। একের পর এক প্রার্থী লিস্ট বেরোচ্ছে বিভিন্ন কার্যত পার্টির, আমরা দেখতে পাচ্ছি। সেখানে দেখা গেল তৃণমূল পার্টির সব থেকে উল্লেখযোগ্য নাম, প্রথম যে প্রার্থীটা ঘোষণা করলো পরেশ চন্দ্র অধিকারী, মেখলিগঞ্জ। তার মেয়ের চাকরি গিয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন, অঙ্কিতা অধিকারী। আমার সঙ্গে রয়েছেন ফিরদৌস শামীম। এই যে প্রথম প্রার্থীটা দিয়ে কি তৃণমূল বার্তা দিতে চাইলো? ফিরদৌস দা, আপনারা অনেক দিন লড়াই করেছেন, এইটাই আপনাদের প্রথম চাকরি যে চুরি হয়েছে, সেইখান থেকে শুরু হয়েছিল আপনাদের শুরুটা। তৃণমূল কংগ্রেস সেইখান থেকেই প্রার্থী লিস্ট শুরু করলো। দেখুন, প্রথমেই বলি, দল যেমন হবে তার প্রার্থী সেরকম হবে। ফলে প্রার্থী তালিকা থেকে দলের কম্পোজিশনটা আপনি বুঝতে পারবেন। দেখুন, আপনি এই রাজ্যে দেখেছেন কি 26,000 চাকরি বাতিল এবং একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ। কিন্তু সেই চাকরি বাতিল যখন শুরু হয় তখন প্রথমে তো আর গোটা এই 4টে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়নি। কি হয়েছিল, একটা করে মামলা হতো যে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট তারা চাকরি পেয়ে গেছে, লিস্টে কোথাও নাম নেই তারা চাকরি পেয়ে গেছে, ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়ে গেছে। তারপরে যখন একটার পর একটা ঘটনা হতে থাকে তখন একসঙ্গে মামলাগুলো নেওয়ার ফলে তখন আলটিমেট দেখা যায় যে 26,000 চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কলকাতা হাইকোর্ট প্রথম দিয়েছিল, তারপর সুপ্রিম কোর্ট সেটাই আপহোল্ড করেছে। সেখানে যাদের ডিরেক্ট ইনভলভমেন্ট পাওয়া গেছে তাদের প্রার্থী করেছেন। ফলে পরিষ্কার যে আসলে সেই কাণ্ডের সঙ্গে কারা রয়েছে। দল যেমন হবে তার প্রার্থী তালিকাও সেরকম হবে। এটা দিয়ে কি বার্তা দিতে চাইলো তৃণমূল কংগ্রেস যে দেখুন আমাদের চাকরি চোরেরাই থাকবে? দেখুন, এখন ঠিক করতে হবে জনগণকে যে তারা কোন পক্ষে থাকবেন, দুর্নীতির পক্ষে নাকি দুর্নীতির বিরুদ্ধে। যদি দুর্নীতির পক্ষে থাকতে চান তাহলে দুর্নীতিযুক্ত প্রার্থী তালিকা যারা তৈরি করেছেন তাদের পক্ষে থাকবেন, আর দুর্নীতি বিরোধী অবস্থান যদি নিতে চান তাহলে নিশ্চিতভাবেই যারা দুর্নীতিহীন প্রার্থী দিয়েছে তাদেরকে প্রেফার করবেন, তাদেরকে ভোট দেবেন। ফলে জনগণ ঠিক করবেন। এখন আইনের বিচার হয়ে গেছে, এখন জনগণের বিচার হবে। এই যে শওকত ভার্সেস নওশাদ, এই তো জবরদস্ত লড়াই। কোনো জবরদস্ত নাই। দেখুন, আমি মনে করি ওই যার নাম করলেন শওকত মোল্লা তাকে নিয়ে গিয়ে বাঘের সামনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। ক্যানিং পূর্বর প্রার্থী ছিলেন, বিধায়ক হয়েছিলেন, তাকে নিয়ে এসে ভাঙড়ে নিয়ে আসা হয়েছে, নিয়ে গিয়ে বাঘের সামনে ফেলিয়ে দিয়েছেন সোজা কথা। তাকে আমি যা বোঝা যাচ্ছে যে বেসিক্যালি সমীকরণ অনুযায়ী, তাদের দলীয় সমীকরণ অনুযায়ী তাকে হাতটাই পাঠিয়েছে, এবং সেটা সে নিজেও ভালো করে বুঝতে পারছেন। আরাবুল সাহেব তিনি বলেছেন যে বেসিক্যালি তাকে ওই কারণে পাঠানো হয়েছে। ফলে খুব পরিষ্কার যে তাদের দলীয় যে সমীকরণ, সেই দলীয় সমীকরণে দক্ষিণ 24 পরগনার যে রাজনীতি, সেই রাজনীতিতে শওকত মোল্লা তিনি এখন আর শাসক দলের যারা ক্ষমতাসীন পন্থী তাদের আর পছন্দের লোক নেই, তাই নিয়ে গিয়ে এমন সিটে দাঁড় করিয়েছে যাতে সে হারে। একদমই একদমই। দেখুন, ভোটের আগেই মোটামুটি তার ভাগ্য ঠিক হয়ে গেছে যে কি হবে। দেখুন, তার কারণ কেন হারবে তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। ভাঙড় এলাকায় কারা রাজনীতি করত, মূলত রাজনীতি করত আরাবুল, কাইজার আহমেদ, তারা প্রত্যেকেই কিন্তু শওকত মোল্লা বিরোধী। ফলে আরাবুল ইসলামের যা অনুগামী, কাইজার আহমেদের যা অনুগামী, আইএসএফ এর বিধায়ক অলরেডি ছিল। ফলে একদিকে আইএসএফ এর বিধায়কের নিজস্ব ভোট,
আরাবুল ইসলামের অনুগামী, কাইজার আহমেদের অনুগামী, এছাড়াও অন্যান্য বেশ কিছু ছেলে মেয়ে যারা একেবারে সরাসরি, হয়তো তারা তৃণমূল করে কিন্তু সরাসরি শওকত মোল্লা বিরোধী। কারণ সে গিয়ে ওখানে ভাঙড়ে গিয়ে ভাঙড়ের স্থানীয় যে ছেলে মেয়ে তাদের কাউকে রাজনীতিতে রাখেনি, বাইরে থেকে নিয়ে ক্যানিং পূর্ব থেকে নিয়ে গেছে বা কিছু স্থানীয় দুষ্কৃতী তাদেরকে দিয়ে রাজনীতি করতে চান। মনে করেন এই যে নির্বাচনটা ওয়ান ডে গেম খেলে বেরিয়ে যাবে, অর্থাৎ ওই ভোটের দিন বোমাবাজি করে মানুষকে ভয় দেখিয়ে বেরিয়ে যাবে। সেখানে তো ভাঙড়বাসী এর আগে দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি, ভাঙড়বাসী কিন্তু তার হিসাব কড়ায় গন্ডায় মিটিয়ে নেবেন এবারে। একদম ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি জিতবো, আমি সারা বছর মানুষের সাথে থাকি। কার্যত ভবানীপুর এই মুহূর্তে টাফ শিট। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কে দাঁড়িয়েছে আমাকে কোনো নাম বলবেন না, আমি দাঁড়িয়েছি, ব্যাস এইটাই। দেখুন ভবানীপুরে আপনি যদি দেখেন যে কতজনের নাম বাদ গেছে, সংখ্যাটা বুঝুন। এই 45,000 ভোট কে পেত সেটা বুঝবেন, আর তারপরে আপনি হিসাবটা করবেন, তাহলে এক বুঝতে। হলেও জিতবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন সেটা মানুষ ঠিক করবে, আপনি আমি ওয়েট করি না 4 তারিখ পর্যন্ত। দেখুন জনগণ ঠিক করবেন কে ভোটে জিতবেন, এটা কোনো প্রার্থীর বিষয় না, কোনো দলের বিষয় না, ভোট তো জনগণ দেন। সবাই নিজের নিজের তাদের যে পক্ষের কথা নিয়ে যান, কিন্তু আপনি যদি একদিকে শাসক পক্ষ আর অপরদিকে সমস্ত বিরোধী পক্ষ যদি দেখেন, শাসক পক্ষের প্রতি কি কি যুক্তি তারা উন্নয়ন করেছে, তারা ওই যুবসাথী দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, এটা তাদের যুক্তি। আর অপরদিকে বিরোধীদের কথা কি? দেখুন আমরা একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ করছি, কোর্টের বিষয়গুলো আগে বলি। একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ করেছি, ওই যে এসএসসি থেকে শুরু করে প্রাইমারি মামলায় এত সিবিআই তদন্ত নির্দেশ, 26,000 চাকরি বাতিল, ডিএ তে এখনো পর্যন্ত আদালত 7 বার জিতেছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা এখনো কন্টেম্প পিটিশন পেন্ডিং, 25% এরিয়ার ডিএ দিতে বলেছে ইমিডিয়েটলি, বাকিটা ইনস্টলমেন্ট ওয়াইজ দিতে বলেছে, এখনো পর্যন্ত দেননি। সরকারি কর্মচারী তারা বিক্ষুব্ধ। এতগুলো সিবিআই তদন্তের নির্দেশ, এতজন জেলে, এতজন জেলে, মানুষ দেখছে দুর্নীতি, ডিএ না দেওয়া, মানুষ দেখছে চাকরি না পাওয়া। বালুরা তো প্রার্থী, আবার সেই বালু বলুন বা পরেশচন্দ্র অধিকারী বলুন, এই প্রার্থী তো ঠিক করে দেয় যে শাসক দল কাদের সঙ্গে রয়েছেন। শাসক দল রয়েছেন দুর্নীতির পক্ষে, বিরোধীরা সেই দুর্নীতির প্রশ্নে ভোট করাবেন তারা ডিএর প্রশ্নে, ভোট করাবেন তারা উন্নয়নের প্রশ্নে, ভোট করাবেন তারা কর্মসংস্থানের প্রশ্নে। ফলে মানুষ এখন ঠিক করবেন যে তারা তাদের ছেলে মেয়েদের চাকরি চান, দুর্নীতিযুক্ত নিয়োগ চান, নাকি দুর্নীতিহীন নিয়োগ চান। এই লেখাটা থেকে কুণাল ঘোষ। দেখুন মানুষ ঠিক করবে। মানে আমি নাম বলছি, দেখুন আমি একটার পর একটা আপনি যে নামগুলো বলছেন না, আমি সেই এইগুলোই ঠিক করে দেয় তৃণমূল কংগ্রেস আসলে কি ধরনের প্রার্থী দিতে চান। আপনি যদি পুরো তালিকা, শুধুমাত্র একজন দুজন চারজনের কেন, পুরো তালিকাটা দেখুন, পুরো তালিকায় আপনি দেখবেন আইদার দুর্নীতিযুক্ত প্রার্থী, জেলকাটা প্রার্থী, অথবা স্বজন পোষণ, এর ছেলে ওর মেয়ে, এইসব প্রার্থী। ফলে তৃণমূল কংগ্রেস এখন একটা পারিবারিক দল, মানে বেসিক্যালি পরিবারের এই অমুকের ছেলের কিছু হচ্ছে না, নে ওকে ওখানে দাঁড় করিয়ে দে, এই অমুকের মেয়ের কিছু হচ্ছে না, নে ওকে দাঁড় করিয়ে দে, ও জেল কেটেছে ওকে দাঁড় করিয়ে দে। ঠিক আছে, মানে এইরকম একটা তৃণমূল কংগ্রেস, একটা বলতে পারেন এটা একটা কোনো রাজনৈতিক দল নেই, রাজনৈতিক অবস্থান নেই। কি হয়েছে, ওর কে কার পরিচিত, কে কার যে জেল খেটেছে, কি প্রশ্নে জেল খেটেছে, সেইগুলোকে ধরে এনে 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 প্রার্থী তালিকায় তাদের নাম রেখে দেওয়া। আসলে 26টা পাবে মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্স। দেখুন বলার জন্য বলতে পারেন 294টাই পাবো, 294টাই বলতে পারেন, কিন্তু 294টা বললেই তো আর 294টা আপনি পাবেন না। আসলে সকলেই ভুলে যাচ্ছেন, মানুষ ঠিক করবে কে জিতবে কে হারবে, মানুষ ঠিক করবে। দুর্ভাগ্য হলেও সত্য, এরা ভুলে যান ক্ষমতায় থাকতে থাকতে যে মানুষ ঠিক করে যে কে জিতবেন কে হারবেন। আরেকটা বিষয় হচ্ছে সংখ্যালঘু প্রার্থী আগে তৃণমূল কংগ্রেসে থাকতো 67টা, সেখান থেকে কমে এলো 47টা। দেখুন সংখ্যালঘুদের আপনি যদি দেখেন এই আমলে কি কি পেয়েছে, ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল যাদের, তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। ওয়াকফের সম্পত্তিগুলো আজ একেবারে বেহাত হওয়ার দশা, বা অনেক সম্পদ বেহাত হয়েছে। মুসলিম ছেলে মেয়েদের চাকরি হয়নি, সংখ্যালঘু ছেলে মেয়েদের চাকরি হয়নি। এই রাজ্যে তো এমনি চাকরি নেই, আর যদি বা চাকরি হয়েছে সেখানে দুর্নীতিপূর্ণ নিয়োগ হয়েছে, সংখ্যালঘু ছেলে মেয়েদের হাতে, তাদের বাবা মায়েদের হাতে উপযুক্ত পয়সা নেই, ফলে তারা
চাকরি পাননি, কারণ তারা টাকা দিতে পারেননি, তাই চাকরি পাননি। ফলে একদিকে কর্মহীন, অপরদিকে ওবিসি সার্টিফিকেট নেই, যাই যাই দু চারজন ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছিল, যাই দু চারজন ডাব্লিউবিসিএস অফিসার হচ্ছিল, অন্যান্য চাকরির পরীক্ষায় ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পাচ্ছিল, সেগুলো সব বন্ধ। ফলে ফলে কি হচ্ছে, সংখ্যালঘুদের উন্নয়ন বলতে যা বোঝায় কিচ্ছু হয়নি। শুধুমাত্র কি হয়েছে, এই রোজার সময় দেখছেন কেউ মাথায় টুপি পরে, কেউ মাথায় কাপড় জড়িয়ে ইফতারি করা পাচ্ছেন, ইফতারি করা ছবি পাচ্ছেন। আর সংখ্যালঘুরা অন্য কিচ্ছু পাননি, ওই ইফতারি করা ছবি শুধু পেয়েছেন। সারা দিন গান্ডে পিন্ডে খাওয়া দাওয়া করার পরে ইফতারি করা ছবি, সেটা সংখ্যালঘুদের জন্য উপহার। আর সংখ্যালঘু ছেলেমেয়েরা, তাদের পেটে কিন্তু ভাত নেই, তাদের হাতে কাজ নেই, তারা তাদের ওই ফাইলে ওবিসি সার্টিফিকেট নেই, তাদের তাদের ওয়াকফের সম্পদ নেই, শুধুমাত্র নেয়ের জগতে সংখ্যালঘুরা রয়েছে। চাকরি খেকো ফিরদৌস শামীম চাকরি আবার ফিরিয়ে দিলেন, কি ব্যাপারটা কি আমাদেরকে যদি বলেন। দেখুন, চাকরি খেকো, আমি যে পরিমাণ চাকরি দিয়েছি সেটা এই আমলে, মানে আপনি যদি দেখেন যে সরকার বিজ্ঞপ্তি দিয়ে ওই পরিমাণ চাকরি দিয়েছে না। আজকেও কর্মশিক্ষায় প্রথমে দেখিয়েছিল সেই ক্যান্ডিডেটটি যে নট এমপ্যানেল, নট ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তারপরে কিছুদিন পরে তাকে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট দেখিয়েছে। ইন দ্য মিন হয় কাউন্সিলিং হয়ে গেছে, সে চিঠি দিয়েছে যে প্রথমে আপনারা নট এমপ্যানেল, নট ওয়েট লিস্টেড দেখিয়েছেন, সাবসিকুয়েন্টলি আমাকে ওয়েট লিস্টেড 5 দেখিয়েছেন, অথচ ইন দ্য মিন হোয়াইল কাউন্সিলিং হয়ে গেছে। আমি যখন দেখি, তার কারণ সে তার ভোটার কার্ড ঠিক করতে গিয়ে দেখে যে ভোটার আইডি ডিটেলস সেগুলো চেক করতে গিয়ে দেখে, তখন এসএসসির রোল নাম্বারটা আর একবার পুট করেছে, দেখছে যে তার র্যাঙ্ক পরিবর্তন হয়েছে। তাহলে সেটা ইনফর্মও করেনি এসএসসি তাকে। ইন দ্য মিন হোয়াইল 2022 সালে এই কর্মশিক্ষা শারীরশিক্ষায় সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে। তারপরের র্যাঙ্কের ব্যক্তি, তার থেকে কম নাম্বার পাওয়া ব্যক্তি, তারা সব চাকরি পাওয়ার জন্য সব রেকমেন্ডেশন লেটার পেয়ে গেল। অথচ সেই শুভঙ্কর নাথ যে প্যারা টিচার, সে কিন্তু চাকরি পেল না, লিস্টেড থাকা সত্ত্বেও, প্রথমে নট এমপ্যানেল দেখানোর জন্য। সেই সময় সিঙ্গেল বেঞ্চ চাকরির নির্দেশ দিয়েছিল, তাকে কাউন্সিলিং করি, সেটার এগেনস্টে আবার অ্যাপিল করেছিল। আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে তাকে কাউন্সিলিং করাতে হবে। ফলে দেখুন, যারা যোগ্য তারা প্রথমে তাদেরকে দেখাচ্ছে নট এমপ্যানেল, নট ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, মানে ভুল তথ্য দিচ্ছে যাতে সে কাউন্সিলিং এ না পার্টিসিপেট করতে পারে, যে তাতে যে নিজেকে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট না, চাকরি পেয়েছে। অবভিয়াসলি দেখুন, যে ছেলেটি উপযুক্ত মেরিট রয়েছে তাকে আপনি এইভাবে নট এমপ্যানেল, নট ওয়েট লিস্টেড দেখিয়ে তাকে চাকরি দেবেন না। আদালতে মামলা করে সে আজকে এত বছর মামলা লড়ে আজকে সে চাকরি পাচ্ছে। একদিকে আপনি তার থেকে কম নাম্বার পাওয়া ব্যক্তি, তাদেরকে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে চাকরি দেবেন, অথচ যারা মেরিটোরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে প্রথমে নট এমপ্যানেল, নট ওয়েট লিস্টেড দেখাবেন, দিয়ে সাবসিকুয়েন্টলি সে জানতে পারবে সে র্যাঙ্ক করেছে, অথচ তাকে চাকরি দেবেন না। সে যদি সিঙ্গেল বেঞ্চ চাকরি দেয়, তার এগেনস্টে অ্যাপিল করতে ছুটবেন ডিভিশন বেঞ্চে, সেখানেও হারবেন। এবার হয়তো বলবেন যে আমরা সুপ্রিম কোর্ট যাবো। দেখুন কি বলবেন, তারা বলতে পারবেন। দেখুন, একটা ছেলে, বেকার ছেলে, সে প্যারা টিচারের চাকরি করে পেয়েছে, তারপরে সে স্বাভাবিকভাবেই সে পড়াশোনা করে যখন ওয়েট লিস্টেড হলো, তাকে চাকরি অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্ক তাকে চাকরি দিয়ে দেওয়া উচিত ছিল, অথচ সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিল, সেটাকে চ্যালেঞ্জ করতেই পারে না, আইনত প্রভিশন। আজকে চাকরির নির্দেশ হলো। দেখুন এই যে মানে চাকরি খেকোটা বেশি রটানো হয়, মানে চাকরি পেলে আর রটানো হয় না। দেখুন, সেটা তো তাদের বিষয়। শুধু এই বলছেন কেন, 6 মার্কস পেয়ে চাকরি থেকে শুরু করে প্রতিদিন আমরা মূলত মামলা লড়ি চাকরি পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো সরকার দুর্নীতি করে, শাসকপন্থী লোকজন দুর্নীতি করে, যারা সরকারি আধিকারিক তারা দুর্নীতি করে। তার ফলে কি হয়েছে, একটা নিয়োগ প্রক্রিয়া এত দুর্নীতি করেছেন যে এটা প্রভেদ করা যায়নি কে টেন্টেড, কে টেন্টেড নয়, এটা প্রভেদ করা যায়নি। ফলে কি হয়েছে, গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল। বারবার বলেছে যে তুমি টেন্টেডদের লিস্ট দাও এবং কে টেন্টেড নয় তার লিস্ট দাও, কিন্তু এখনো পর্যন্ত সেই লিস্ট দিতে পারেনি। আজকের দিন পর্যন্ত বলুন, ওই 26,000 চাকরি যেটা বাতিল হয়েছে, যে কে টেন্টেড নয় সেই তালিকাটা দিয়ে দিন, পারবেন না, তাহলে তো চাকরি বাতিল হতো না। তাদেরকেও তো বোঝানো গেছে যে ফিরদৌস শামীম চাকরি খেকো, সেজন্য তো তারা দেখুন, সেটা তো কখনো তাদেরকে ভুল বোঝানো, তারা এখন বুঝতে পারছেন যে কি হয়েছে। এই যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল, যাদের আজকে ওয়ার্ক এডুকেশন চাকরি হলো, তাদের মধ্যে থেকেও কিছু জনকে ওই ভুল বুঝিয়ে দেখবেন আপনার চেম্বারে হামলা করিয়েছে। দেখুন, সেটা বিষয় না, ওরা তো চাইবেই মিসলিড করতে, ওরা তো চাইবেই যে বেসিক্যালি দুর্নীতিযুক্ত নিয়োগ করতে, কিন্তু তার বিরুদ্ধে এই তো গোটা সমাজ, গোটা পশ্চিমবঙ্গ তারা লড়ছে।
ফিরদৌসদা, আর একটা বিষয় হচ্ছে, বলছি ফাইল কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রাজ্য সরকার টাইম চাইছে, সময় চাইছে সুপ্রিম আসলে সময়টা কিসের জন্য চাইছে বলুন তো? যেন তেন প্রকারের ভোট পার করতে হবে। এরকম অস্বস্তিকর পরিস্থিতি কখনো তৈরি হয়েছে? একটি রাজ্য, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ফাইল নিয়ে আসছেন, অথচ একদম বিরক্ত, এবং এটা সত্যি অস্বস্তিকর। দেখুন, একটি সাংবিধানিক সংস্থা, সাংবিধানিক পদাধিকারী, তিনি ফাইল নিয়ে চলে আসছেন একটা আইনানুগ একটি ইনভেস্টিগেশন যখন চলছে। আপনার ইনভেস্টিগেশন পছন্দ হতে পারে, না পছন্দ হতে পারে, ইনভেস্টিগেশনের এন্ড রেজাল্ট দেখবেন। আপনার যদি মনে হয় সেটা আদালতে চ্যালেঞ্জ করা, করবেন, তার জন্য তো আদালত রয়েছে। কিন্তু আপনি কখনো ইনভেস্টিগেশন চলাকালীন আপনি সেখান থেকে ফাইল চুরি করে নিয়ে চলে আসতে পারেন না, বা ফাইল নিয়ে আসতে পারেন না। এটা করা যায় না। দেখুন, এই দেশের না গণতন্ত্র টিকে আছে মূলত বিভিন্ন সাংবিধানিক সংস্থা বা বিভিন্ন সাংবিধানিক পদাধিকারীদের মধ্যে এই যে ক্ষমতার সাম্যতার জন্য। এই সাম্যতা যদি ভেঙে দেন, আপনি যদি আপনার লিমিট না বোঝেন, আপনি যদি লিমিট ক্রস করে যান, তাহলে যেটা হবে সেটা হবে গণতন্ত্র দুর্বল হবে, বা গণতন্ত্র ভেঙে যাবে। আর গণতন্ত্র ভেঙে গেলে, এই গণতন্ত্র যদি ভেঙে পড়ে, তার মানে সব থেকে বেশি ইফেক্ট পড়বে যারা এই গণতন্ত্রের বিগেস্ট মানে বেনিফিশিয়ারি। এই রায় কি ভয়ঙ্কর রূপ নেবে শুনুন, ফিরদৌসদা? গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি কারা বলুন তো? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যারা বিভিন্ন মন্ত্রী রয়েছেন তারা। যদি গণতন্ত্র কালকে না টিকে না, এরা কেউ থাকবেন না। ফলে এটা ভুলে যাবেন না যে গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি আপনারা। আপনারা যদি গণতন্ত্রকে দুর্বল করেন, তাহলে আপনারাই বিপদে পড়বেন। বলছি, এটা কি আতঙ্কের রূপ নিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে আছে এই ফাইল দেখুন, কাণ্ড? দেখুন, আতঙ্কে তারাই থাকবেন যারা ভুল কাজ করবেন। এখন মানুষ ঠিক করবে যে আতঙ্কে কে আছে আর কে নেই। এখন বোঝা যাচ্ছে যে আসলে সমস্তটাই করা হয়েছিল, যে বেসিক্যালি যে সময় চাওয়া বা কিছু, এগুলো করা হয়েছিল এই নির্বাচন পার করা। আমি আগেও বলেছি আপনাকে। রায় কি অনেক কঠোর হবে এবারের রায়টা, কি মনে হচ্ছে? দেখুন, সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আশা করব দ্রুততার সঙ্গে রায় হবে। কিন্তু একটা জিনিস আমাদের প্রত্যেকে ভুললে চলবে না, যে আসল রায় কিন্তু জনতার রায়। আপনি যদি এমন লোককে চুজ করেন যার ফলে গণতন্ত্র দুর্বল হবে, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার জন্যই ভয়ঙ্কর হবে।